ছাত্র আন্দোলনকে ফের সমর্থন করলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা। পাশাপাশি আরও জানালেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। সন্তানহারা দম্পতি চান মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার যতদিন না হচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকুক। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা। তবে এটি এখন মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। এর মধ্যেই মঙ্গলবার আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠিপেটা, কাঁদানো গ্যাস ও জলকামান ছোড়া হয়। এরপরই ছাত্র সমাজের পাশে দাঁড়াতে কর্মসূচি ঘোষণা করে বিজেপি। 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলটি। এরপরেই বার্তা দিয়েছেন নির্যাতিতার পরিবার। তারা বলছেন, ছাত্র আন্দোলনের পাশে আছি, রাজনীতিতে নেই। তবে ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার পরিবার জানায় তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। সন্তানহারা দম্পতি চান মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার যতদিন না হচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকুক। তবে বুধবারের বাংলা বন্ধ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। নির্যাতিতার বাবা মার আক্ষেপ, এখনো একজন ছাড়া কেউ গ্রেফতার হলো না। সিবিআই এর উপর তাদের আস্থা আছে। তবে প্রশ্ন একটাই, কেন এত দেরি হচ্ছে? আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল গত মঙ্গলবার। পুলিশি অনুমতি ছিল না সেই অভিযানের। আন্দোলনকারীদের আটকাতে কলকাতা এবং হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। পুলিশের দিকে উড়ে আসে ইট, পাটকেল, বোতল ইত্যাদি। পাল্টা জল কামান ছড়ে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কয়েকটি জায়গায় লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। নবান্ন অভিযানে 220 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে কর্মসূচি ঘোষণা করে বিজেপি। কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই সাধারণ ধর্মঘট। এদিকে এ কর্মসূচির বিরোধিতা করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কোনো ফাঁদে পা দেবেন না। পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন। এ ব্যাপারে রাজ্য সরকার স্পষ্ট বার্তায় বাংলার জনগণকে বলেছে তারা যেন বন্ধ পালন না করেন, তারা যেন জনজীবন স্বাভাবিক রাখেন। তবে বন্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি নির্যাতিতার পরিবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দামামা বাজছে, ইসরায়েল, ইরান সমর্থিত মিত্র বাহিনীর মাঝে, তাতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান সফর করলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি। ইরান সফর শেষ করার পর তিনি মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্কের সাথেও বৈঠক করেছেন। তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার সৃষ্টি করতে পারে বলে কেউ মনে করছেন। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহায় মার্কিন দূত ম্যাকগার্কের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেন, সানির তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এ দুজনের আলোচনায় গাজার যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো স্থান পায়। 10 মাস ধরে চলা গাজা যুদ্ধ সমাপ্তি এবং হামাসের হাতে থাকা 108 পণবন্দির মুক্তির ব্যাপারে কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রবিবার কায়রোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এক শীর্ষ বৈঠকের পর সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী। কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহায় ওয়ার্কিং পর্যায়ের আলোচনায় যোগ দেবেন। যুক্তরাষ্ট্র আশা করছে গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে তা ইরান এবং তাদের প্রক্সি হিজবুল্লাহ ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে, কারণ এই হামলা হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার তেহরানে সানিকে বলেছেন যে হামাসের রাজি হওয়া যে কোনো যুদ্ধবিরতি চুক্তিকে তারা সমর্থন করবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ পাশ্চাত্যের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারে।
গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। ইসরায়েলের দেইর আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তাদের মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সোমবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না। আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না। তিনি আরও বলেছেন, গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনো দেরি হয়েছে কিংবা বিরতি নেওয়া হয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, কিন্তু এখন আমরা বলছি না যে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা কার্যক্রম চালাতে পারছি না। সাধারণ শিক্ষক থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ হয়ে ওঠা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন সমাদৃত ব্যক্তিত্ব। নতুন স্বাধীন বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর যেমন দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, ঠিক তেমনি সংবর্ধনা পেয়েছেন বিশ্বের সব ক্ষমতাধর দেশ থেকে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনূসকে এবার ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। ২৭ আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ফোনালাপকালে এরদোয়ান বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিপরীতে প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানও তিনি যে জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য তা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বলেছেন, তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। বাণিজ্যের ব্যাপারে আশ্বস্ত করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠাবেন। তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘ এই ফোনালাপকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন। জানা গেছে, মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সুবিধাজনক সময় তিনি তুরস্ক সফরে যাবেন। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও প্রস্তাব গ্রহণ করেন। উল্লেখ্য যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে চলতি মাসের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতন হলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এই দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র ও সরকার প্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এখনও জানাচ্ছেন। এর আগে তাকে অভিনন্দন জানান তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। রাশিয়া বাংলাদেশ সৃষ্টির সময় থেকেই অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত। গত 52 বছরে ক্রমেই দেশ দুটির কূটনৈতিক বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি দীর্ঘ 16 বছর পর স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ অনেকটাই ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। ২৭ আগস্ট মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপারেশনের কথা স্মরণ করেন এবং ধন্যবাদ জানান। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট রপ্তানির 90% তৈরি পোশাক।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ 2.3 মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যেই 2 মিলিয়ন টন অতিক্রম করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা এবং দেশের অভ্যন্তরে আরও 5টি গ্যাসকূপ অনুসন্ধান করতে আগ্রহী। তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে। রাশিয়া বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে আগ্রহী বলেও তিনি জানান। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন।